নমস্কার। হোপ পলিটেকনিক ইনস্টিটিউট গল্লামারী খুলনার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সঞ্চিতা দাস, জুনিয়র ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমি ইলেকট্রিক্যাল টেকনোলজির ষষ্ঠ পর্বের এসি মেশিন 1 বিষয় কোড 66761 এর 3 ফেজ ট্রান্সফরমারের গঠন ও কার্যনীতি সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলে যাই আমরা আজকের মূল আলোচনায়। 3 ফেজ ট্রান্সফরমারের গঠন। তার আগে জেনে নেওয়া যাক যে পদ্ধতিতে আলাদা আলাদা 3টি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার একত্রে জোড়া দিয়ে 3 ফেজ ট্রান্সফরমার গঠন করা হয় সেই পদ্ধতিকে বলা হয় ট্রান্সফরমারের ব্যাংকিং। তাহলে আমরা যদি দেখতে পারি যে ট্রান্সফরমারের গঠন, একটা চিত্র যদি আমরা দেখি যে এই হলো ট্রান্সফরমারের গঠন, 3 ফেজ ট্রান্সফরমারের গঠন। আমরা দেখো এতদিন জেনে আইছি কি যে সিঙ্গেল ফেজ, তাই না? আর আমাদের সংজ্ঞাটাও পাইছি কি যে ট্রান্সফরমারের ব্যাংকিং এর যে পদ্ধতিতে আলাদা আলাদা 3টি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার একত্রে জোড়া দিয়ে 3 ফেজ ট্রান্সফরমার গঠন করা হয় সেই পদ্ধতিতেই বলা হয় কি ট্রান্সফরমারের ব্যাংকিং। তাহলে আমরা যদি ট্রান্সফরমারের ব্যাংকিং যদি চিন্তা করি, আমরা জানি কি ট্রান্সফরমারের দুটি ওয়াইন্ডিং, তাই না, বা দুই বাহু। একটা উচ্চ ভোল্টেজ সঞ্চালনের জন্য যে 3 ফেজ ট্রান্সফরমার ব্যবহার করা হয় তার মধ্যে থাকে কি 3টি বাহু, তাই তো? তাহলে 3টি বাহুর মধ্যে থাকে কি একটি হাই ভোল্টেজ আর একটি লো ভোল্টেজ। আমরা দেখি হাই ভোল্টেজ আর লো ভোল্টেজটা কি। দেখো লো ভোল্টেজে কিন্তু চিকন প্যাচের হবে, চিকন তারের, আর হবে কি বেশি সংখ্যক প্যাচ। তাহলে আমরা দেখি যে চিকন আর কি বেশি সংখ্যক প্যাচ, এটাকে বলা হয় কিন্তু হাই ভোল্টেজ। এটাকে আমরা জানি কি এইচ দ্বারা প্রকাশ করি, H1 আর কি H2। আর লো ভোল্টেজ বলতে জানি কি মোটা তারের কম সংখ্যক প্যাচ। তাহলে আমি এটা দিয়েই দেখাই যে দেখো এটা কিন্তু আমি কি কম প্যাচ দিলাম, তার মানে এটা X1 আর এটা ধরলাম কি X2। তাহলে এটা তো গেল এক নং সাইডে, তাই না? ট্রান্সফরমারের এক। এখানে কিন্তু দেখো উভয় সেকেন্ডারি এবং প্রাইমারি উভয় কিন্তু রয়েছে। তাহলে দেখো আবার এইখানেও দেখি যে হাই ভোল্টেজ প্রাইমারির ক্ষেত্রে এই হলো কি H1 আর এটা হলো কি H2। আবার এইখান থেকে আমরা কি পাবো, একটা মোটা তার পাবো লো ভোল্টেজ যেটা, তাহলে কি X2 আর X1। আবার যদি এখানে আমরা চিন্তা করি, এখানে আমরা কি পাবো যে চিকন তারের, তাহলে H1 আর H2। তাহলে এইখানে আমরা পাবো কি মোটা তার H2 আর X। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু 3 ফেজ ট্রান্সফরমারের গঠন। তার মানে আমরা জানি কি যে অতি উচ্চ মানের ভোল্টেজ সঞ্চালনের জন্য 3 ফেজ ট্রান্সফরমার ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে 3টি বাহু থাকে, তাই তো? আর প্রতি বাহুতে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ উভয় ওয়াইন্ডিং করা থাকে। আর এই 3 ফেজ ট্রান্সফরমারে কানেকশন করা হয় কেন? স্টার স্টার, ডেল্টা ডেল্টা, স্টার ডেল্টা আর ডেল্টা স্টারে করা হয়ে থাকে। তাহলে দেখো আমরা জানলাম কি যে ট্রান্সফরমারের ব্যাংকিং, তাই তো? ট্রান্সফরমার ব্যাংকিং বা 3 ফেজ ট্রান্সফরমার যে পদ্ধতিতে আলাদা আলাদা 3টি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার একত্রে জোড়া দিয়ে 3 ফেজ ট্রান্সফরমার গঠন করা হয় সে পদ্ধতিটিকেই বলা হয় কি ট্রান্সফরমারের ব্যাংকিং। দেখো ট্রান্সফরমারের ব্যাংকিং এর কিছু শর্ত আছে, আমি যখন সেটা দেখাবো। তো এটা বোঝা গেছে হাই সাইড H হলো হাই সাইডের ভোল্টেজ আর X হলো লো ভোল্টেজ। তো দেখো এখন আমি এটা মুছে দেই, মুছে দিয়ে আমি এখন দেখাই যে ট্রান্সফরমারের ব্যাংকিং এর কিছু শর্ত।
জানি কি ট্রান্সফরমারের তিনটি কেভিএ রেটিং একই হতে হবে। ট্রান্সফরমার যে আমরা তিনটি অ্যাকশন আলাদা, তিনটি কিন্তু আমরা বলছি কি প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিং করছি, হাই ভোল্টেজ লো ভোল্টেজ, তাই তো বাহু। তা ট্রান্সফরমার ব্যাংকের শর্তসমূহ হবে কি ট্রান্সফরমার তিনটি কেভিএ রেটিং কিন্তু কি হবে একই হতে হবে। ট্রান্সফরমার তিনটি কেভিএ রেটিং কি হবে একই হতে হবে। কেভিএ রেটিং একই হতে হবে দুই বলছে কি যে প্রতিটি ভোল্টেজ রেটিং একই হতে হবে। এইখানে যে ভোল্টেজ আছে তার কিন্তু প্রত্যেকটারই ভোল্টেজ রেটিং একই হতে হবে। ভোল্টেজ রেটিং একই হতে হবে। বলছে কি যে প্রতিটি পোলারিটি অনুযায়ী সংযোগ করতে হবে। পোলারিটি অনুযায়ী সংযোগ করতে হবে। প্রতিটি কি করতে হবে পোলারিটি অনুযায়ী সংযোগ করতে হবে। সংযোগ করতে হবে। আর আমরা জানি কি যে ট্রান্সফরমার গুলো একই কোম্পানির হলে ভালো হয়। তার মানে কি ট্রান্সফরমার গুলো প্রত্যেক ট্রান্সফরমার গুলো একই কোম্পানির হলে ভালো হবে। একই কোম্পানির হলে ভালো হবে। ভালো হয়। দেখো আমরা জানি কি ট্রান্সফরমার ব্যাংকিং এর সূত্র, এই সূত্রগুলো কিন্তু মেনে আমাদের তিন ফেজ ট্রান্সফরমার গঠন করতে হবে। যে ট্রান্সফরমার তিনটি কেভিএ রেটিং একই হতে হবে, প্রতিটি ভোল্টেজ রেটিং একই হতে হবে, প্রতিটি পোলারিটি অনুযায়ী সংযোগ করতে হবে। আর ট্রান্সফরমারগুলো যদি একই কোম্পানির হয় সেক্ষেত্রে আমাদের খুব ভালো হয়। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ট্রান্সফরমার ব্যাংকিং এর সূত্রসমূহ। এখন আমরা জানবো যে তিন ফেজ ট্রান্সফরমারের বিভিন্ন অংশ সমূহ। তিন ফেজ ট্রান্সফরমারের বিভিন্ন অংশ সমূহ। তিন ফেজ ট্রান্সফরমারের বিভিন্ন অংশ সমূহ। তাই তো আমরা যদি প্রথমেই বলি যে এটা কি হবে কোর, তাই না? কোর বলতে আমরা জানি কি যে ওয়াইন্ডিং গুলো যে ইস্পাতের ফ্রেমের উপর জড়ানো থাকে সেই ফ্রেমটিকে কি বলা হয় কোর। আর আমরা জানি কি ইস্পাতের কোর ব্যবহারের ফলে প্রাইমারিতে উৎপন্ন ম্যাগনেটিক ফ্লাক্স সেকেন্ডারি এর সাথে কি সংশ্লিষ্ট হয়। তাহলে কোর ব্যবহারের ফলে কোর লসের উদ্ভব হয়, এডি কারেন্ট ও হিস্টেরিসিস লসের অন্তর্ভুক্ত থাকে। এই ছিল আমাদের মোটামুটি কোর লস কোর। তো কোর যদি হয়ে থাকে তাহলে আমরা জানি কি যে সমস্ত কোরে সংকর ধাতু ব্যবহার করা হয় সেগুলো হলো কি কি সিলিকন স্টিল, তারপরে লো কার্বন স্টিল, নিকেল আয়রন আর কি কোবাল্ট আয়রন। এই ছিল কি আমাদের সংকর ধাতুর উপর করা হয় যেটা ব্যবহার করা হয়। এখন আমরা জানবো ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং বলতে আমরা জানি কি প্রাইমারি ওয়াইন্ডিং বা সেকেন্ডারি ওয়াইন্ডিং, তাই তো? তাহলে আমরা যদি জানি যে ওয়াইন্ডিং কি বলে যে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এ দুই বা ততোধিক কয়েল থাকতে পারে। এই কয়েল সমূহ সাধারণত সুপার এনামেল কপার কয়েলের হয়ে থাকে, তাই তো? ট্রান্সফরমারে যে আমরা ওয়াইন্ডিং থাকে তার দুই ওয়াইন্ডিং বিশেষ দুই বা ততোধিক কয়েল থাকে, তা কি হয় এই কয়েল সমূহ কি করা হয় সুপার এনামেল কপার ওয়েলের হয়ে থাকে। এখন আমরা জানবো তিন ইনসুলেশন।
মধ্যে ডুবানো থাকে। বলছে কি এই যে ওয়াইন্ডিং করব, এই ওয়াইন্ডিং এর কি কোরাস না করতে থাকে কি ট্রান্সফরমারের ট্যাঙ্কের মধ্যে ডুবানো থাকে। আর জানি কি কনজারভেটর, কনজারভেটরটা হলো কি যে তেল গরম হলে আয়তনে বাড়ে, আর যদি তেল ঠান্ডা হয় তাহলে আয়তনে কমে। বাড়া কমার সুবিধার জন্য কিন্তু ট্রান্সফরমারের ট্যাঙ্কের সাথে কি এই ট্রান্সফরমার ট্যাঙ্কের উপর একটি ড্রাম থাকে, আর এই ড্রামটাকে বলা হয় কি কনজারভেটর। ট্রান্সফরমারের তেল যদি গরম হয় তাহলে আয়তনে বাড়বে, আর যদি ঠান্ডা হয় তাহলে আয়তনে কমবে। তার জন্য কি ট্রান্সফরমারে কি ট্যাঙ্ক থাকে, আর এই ট্যাঙ্ক বা ড্রামটিকে কিন্তু বলা হয় কি কনজারভেটর। এখন বলছে যে ব্রিডার, ব্রিডার হলো কি ট্যাঙ্কে জলীয় বাষ্প মুক্ত এবং শুষ্ক বাতাস প্রবেশের জন্য যে পাত্র ব্যবহার করা হয় সেটাই কিন্তু কি ব্রিডার, আর এটি একটি কাজপাত্র বিশেষ। এখন আমরা জানবো তেল। দেখো তেল বা অয়েল, ট্রান্সফরমারের ব্যবহৃত তেল ইনসুলেটর হিসেবে কাজ করে এবং ট্রান্সফরমারের ওয়াইন্ডিংকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়। আর এখন জানবো কি আরোক্ষ ব্যবস্থা। আরোক্ষ ব্যবস্থা, তাই না? আরোক্ষ ব্যবস্থা দিতে হলো কি যে আরোক্ষ ব্যবস্থাদের মধ্যে হলো কি বুকরোস রিলে অন্যতম। বুকরোস রিলেটা ট্রান্সফরমারের ট্যাঙ্ক এবং কনজারভেটরের পাইপের মধ্যে লাগানো থাকে। ট্রান্সফরমারে কোনো কারণে গ্যাস জমলে যাতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, এই জন্য কিন্তু আমাদের ওই রিলেতে সেরকম কাজ করবে। তার মানে আরোক্ষ ব্যবস্থাদের মধ্যে বুকরোস রিলে অন্যতম। আমরা জানি কি যে এটা অটোমেটিকভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা অতিরিক্ত ভোল্টেজ প্রবাহিত হয় তখন কিন্তু বুকরোস রিলে অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়। তা আমাদের সুবিধার জন্য কিন্তু আরোক্ষ ব্যবস্থাদের মধ্যে বুকরোস রিলে অন্যতম। এখন আমরা জানবো 8 পয়েন্ট। 8 পয়েন্ট, তাই তো? 8 পয়েন্ট হলো কি ট্রান্সফরমারের বডি 8 করার জন্য কি করা হয়, দুটি 8 পয়েন্ট থাকে। ট্রান্সফরমারের বডি 8 করার জন্য দুটি 8 পয়েন্ট থাকে। ওই দুটি 8 এর সাথে ভালোভাবে ট্রান্সফরমারটাকে সংযোগ দিতে হয়। এখন আমরা জানবো থার্মোমিটার বা টেম্পারেচার গেজ। থার্মোমিটার বা টেম্পারেচার গেজ তেলের তাপমাত্রা মাপার জন্য একটি কি থার্মোমিটার বা টেম্পারেচার গেজ ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল আমাদের মোটামুটি 3 ফেজ ট্রান্সফরমার বিভিন্ন অংশসমূহ। তোমরা জানো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারও কিন্তু এই ধরনের বিভিন্ন অংশই আছে, এটা তোমরা বর্ণনা আকারে পড়বা, বাসায় একটু পড়ে নেবা। আর এখন জানবো আমরা 3 ফেজ ট্রান্সফরমারের সংযোগ পদ্ধতি। আমরা আগেই কিন্তু বলে আসলাম যে 3 ফেজ ট্রান্সফরমারে আমাদের কি কি সংযোগ করা হয়, তাহলে এখন আমরা জানবো সেইটা। ট্রান্সফরমারের সংযোগ পদ্ধতি। ফেজ ট্রান্সফরমারের সংযোগ পদ্ধতির নাম। দেখো 3 ফেজ ট্রান্সফরমারের সংযোগ পদ্ধতি হলো আমরা জানি যে স্টার স্টার, ডেল্টা ডেল্টা, স্টার ডেল্টা, ডেল্টা স্টার। তাহলে এখন আমরা দেখি স্টার স্টার সংযোগ। দেখো স্টার স্টার সংযোগটা হলো কি আমাদের এই যদি আমরা জানি
পয়েন্ট আর থাকতেছে কি আর ওয়াই বি। আবার এইখানটাও যদি চিন্তা করো আর ওয়াই আর বি। আর ওয়াই বি আর এখানে নিউটন। তাহলে দেখো স্টার স্টার সংযোগ হয়েছে না, দুইটাই কিন্তু আমাদের কি হয়েছে স্টার স্টার সংযোগ করা হয়েছে, তাই তো। তাহলে দেখো স্টার স্টার সংযোগ বলতে জানি কি এই পদ্ধতিতে ট্রান্সফরমারের উভয় দিকে কি পোলারিটি অনুযায়ী, আমরা আগে কিন্তু বলছি যে ট্রান্সফরমারের প্রতিটি পোলারিটি একই হতে হবে। তাহলে এখানে দেখো এখানে কি করছে যে ট্রান্সফরমারের পোলারিটি অনুযায়ী সংযোগ করতে হবে, এটা কিন্তু আমরা শর্তে ব্যাংক ট্রান্সফরমার ব্যাংকিং এর শর্তে পড়ছি। আর এখন আমরা জানলাম কি এই পদ্ধতিতে ট্রান্সফরমারের উভয় দিকে পোলারিটি অনুযায়ী স্টার কানেকশন করা হয়। এটি ভোল্টেজ স্টেপ আপ এবং স্টেপ ডাউন উভয়ের ক্ষেত্রে কিন্তু কি ব্যবহার করা হয়। আর বলছি কি তিন ফেজ ব্যালেন্স লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ছোট হাই ভোল্টেজ ট্রান্সফরমারের ব্যাংকিং এর ক্ষেত্রে যেখানে সেকেন্ডারি ভোল্টেজ ওয়েভ বিশিষ্ট বিকৃতির হয় আকৃতির হয়ে থাকে সেখানে কিন্তু ব্যবহার করা। আমরা জানি কি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের 1/3 গুণ, এইটাই কিন্তু আমাদের স্টার স্টার সংযোগ। এখন আমরা চলে যাব কি ডেল্টা ডেল্টা সংযোগে। দেখো ডেল্টা ডেল্টা সংযোগটা কি জানি যে এই পদ্ধতি ট্রান্সফরমারের উভয় দিকে কিন্তু কি পোলারিটি অনুযায়ী ডেল্টা কানেকশন সংযোগ করতে হবে। তাহলে আমরা এখন ডেল্টা ডেল্টা কানেকশনটা দেখি। ডেল্টা ডেল্টা সংযোগ, ডেল্টা ডেল্টা সংযোগ, তাই তো। দেখো ডেল্টা ডেল্টা সংযোগে আমাদের কি করতে হবে, একটা বদ্ধ লুপ তৈরি করতে হবে, তাই তো। এই দেখো আমাদের বদ্ধ লুপ তৈরি করলাম। তাহলে এখন যদি বদ্ধ লুপ, তাহলে দেখো আমরা কি দাঁড়ায় এখানকার পাচ্ছি কি আর, এখানে ওয়াই আর এখানে পাচ্ছি কি বি, আর ওয়াই বি। আবার এখানেও তাই করতে হবে আমাদের ডেল্টা ডেল্টা সংযোগের ক্ষেত্রে। আর ওয়াই বি আমাদের কিন্তু এটা কি ডেল্টা ডেল্টা সংযোগ হইছে। তো দেখো ডেল্টা ডেল্টা সংযোগে আমরা বলতে পারি কি যে এই পদ্ধতিতে ট্রান্সফরমারের উভয় দিকে পোলারিটি অনুযায়ী কি ডেল্টা ডেল্টা কানেকশন করা হয়েছে বা সংযোগ করা হয়েছে। ইহা সাধারণত কি কম ভোল্টেজে কাজ করে, আনব্যালেন্স লোডের কোনো অসুবিধা হয় না। আর এই পদ্ধতিতে একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে কি আমরা কি করতে পারি ডিবি সংযোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর লো ভোল্টেজ ট্রান্সফরমার হিসেবে এটা কি ব্যবহার করা হয়। এখন আমরা জানব স্টার ডেল্টা কানেকশন। এতক্ষণ শুনলাম আমরা জানলাম স্টার স্টার কানেকশন আর জানলাম ডেল্টা ডেল্টা কানেকশন। এখন আমরা জানব স্টার থেকে ডেল্টা কানেকশন আর প্রাইমারি সাইডে স্টার আর সেকেন্ডারি সাইডে ডেল্টা। তাহলে এখন কি জানবো আমরা স্টার ডেল্টা কানেকশন, স্টার ডেল্টা সংযোগ। তার মানে আমাদের দেখো যে এখানে কি করতে হবে, প্রাইমারি সাইডে দিতে হবে স্টার সংযোগ আর সেকেন্ডারিতে দিতে হবে কি ডেল্টা সংযোগ। ডেল্টা সংযোগটা যদি আমরা করি তাহলে এই হয় আমাদের ডেল্টা আর ওয়াই বি।
কানেকশন হতে হবে। তাহলে আমরা স্টার কানেকশনটা যদি দেই তাহলে কিন্তু আমাদের নিউট্রাল পয়েন্ট, আর এখানে আমাদের কি জানবো আর ওয়াই বি। তো আমাদের কি স্টার ডেল্টা সংযোগ হয়েছে, তোমরা একটু দেখে নাও। তো এই বলতে পারি কি যে এই পদ্ধতি সাধারণত ভোল্টেজের মান বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, বা স্টেপ আপের ক্ষেত্রে কি করা হয়, ব্যবহার করা হয়। আর আমরা জানি যে এর প্রাইমারিতে কি করা হয়, স্টার সংযোগ করা হয়, সেকেন্ডারিতে ডেল্টা সংযোগ করা হয়ে থাকে। বিশেষ করে এই পদ্ধতিটা প্রাইমারি ট্রান্সমিশন সিস্টেমের প্রারম্ভে ব্যবহৃত হয়। তার মানে আমরা যখন ট্রান্সমিশন লাইন করি তার প্রাইমারি ট্রান্সমিশন যে সিস্টেম আছে তার প্রারম্ভে শুরুতেই ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা চলে যাব কি ডেল্টা স্টার সংযোগ। এখন আমরা চলে যাব, এখন জানলাম কি স্টার স্টার, ডেল্টা ডেল্টা, স্টার ডেল্টা। এখন জানবো আমরা ডেল্টা থেকে স্টার, প্রাইমারিতে ডেল্টা আর সেকেন্ডারিতে স্টার। ডেল্টা স্টার সংযোগ। তো দেখো ডেল্টা আর স্টার সংযোগের এটা কি লিখবো, স্টার সংযোগ হয়েছে তো দেখো। আর এখন আমরা জানবো কি ডেল্টা সংযোগ, তাই তো। দেখো এটা কিন্তু হয়েছে কি ডেল্টা আর স্টার সংযোগ। এটা প্রথমেই বলছি কি এই পদ্ধতিতে প্রাইমারিতে ডেল্টা আর সেকেন্ডারিতে স্টার সংযোগ করা হয়। এই কানেকশন সাধারণত ভোল্টেজের মান কমানো, আগে জানি কি স্টার ডেল্টা করছে কি স্টেপ আপ বা ভোল্টেজ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, আর এটা কিন্তু করা হয় কি ভোল্টেজ কমানো বা স্টেপ ডাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ট্রান্সমিশন লাইনের শেষ প্রান্তে আমরা আগে জানছি কি ট্রান্সমিশন লাইনের প্রারম্ভে, তার মানে শুরুর প্রান্তে ব্যবহার করা হয়, আর এটা কিন্তু ট্রান্সমিশন লাইনের শেষ প্রান্তে ব্যবহার করা হয়। এটা কিন্তু আমাদের ডেল্টা স্টার সংযোগ। এখন আমরা এছাড়াও কিন্তু আরো কি দুইটি সংযোগ আছে, সেটা হলো কি ওপেন ডেল্টা বা ভিবি সংযোগ, আর একটা জানি কি স্কট বা টিটি সংযোগ। তাহলে আমরা ওপেন ডেল্টা বা ভিবি সংযোগটা দেখি। বলা হয়েছে কি এছাড়াও আরো দুটি সংযোগ আছে। প্রথমটা আমরা জানি কি ওপেন ডেল্টা বা ভিবি সংযোগ বা ভিবি সংযোগ। তার মানে আমাদের সংযোগটা হবে কি ভিবি সংযোগ, তাই তো। তাহলে আমরা এখন দেখি ভিবি সংযোগের চিত্র সেটা কেমন হয়। আমাদের বলছে কি সংযোগটা কি হতে হবে, ভিবি হতে হবে। তাহলে দেখো এ যদি আর হয়, আর আমরা জানি কি ভিবি সংযোগ, তাই না। তাহলে ভিবি সংযোগ আমাদের করতে হবে কি এ হলো ওয়াই আর এটা হলো কি বি। তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে আমরা উপরেরটাও দেখি ভিবি সংযোগ, তার মানে কি দুই সাইডে আমাদের হতে হবে কি ভিবি সংযোগ। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের ভিবি সংযোগ হয়েছে। আমরা জানি কি ডেল্টা ডেল্টা পদ্ধতিতে পাওয়ার সাপ্লাই দেওয়ার সময় যদি তিনটি ট্রান্সফরমারের মধ্যে হতে একটি সরিয়ে নেওয়া যায়, অথবা কোনো কারণে তিনটি ট্রান্সফরমারের মধ্যে একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, তখন অবশিষ্ট ট্রান্সফরমার দ্বারা তিন ফেজের কাজ চালিয়ে নেওয়া যায়। যে পদ্ধতিতে দুটি এক ফেজ
তিন ফেজে সরবরাহ রাখা যায় তাকে কি বলা হয় ওপেন ডেল্টা বা ভিভি সংযোগ। তো দেখো আমরা ওপেন ডেল্টা বা ভিভি সংযোগ জানলাম, এখন জানবো আমরা কি স্কয়ার বা টিটি সংযোগ। এখন আমরা কি জানবো স্কয়ার বা টিটি সংযোগ। 2 নম্বর হবে কি স্কয়ার বা টিটি সংযোগ। স্কয়ার বা টিটি সংযোগ, তাই তো? তাহলে দেখো আমরা কি করতে পারি, যে আমাদের টিটি সংযোগ হতে হবে, আমাদের বলা হয়েছে কি টিটি সংযোগ। তাহলে আমরা চলে যাই টিটি সংযোগ। দেখো আমাদের বলা কি স্কয়ার বা টিটি সংযোগ, তাই তো? দেখো এই পদ্ধতিতে দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের সাথে তিন ফেজ পাওয়ার সরবরাহ করা যায়। এই পদ্ধতিতে দুটি ট্রান্সফরমারের একটিকে বলা হয় কি মেইন ট্রান্সফরমার আর অপরটিকে বলা হয় কি যে ফিডার ট্রান্সফরমার। তাই এইটাই কিন্তু আমাদের কি স্কয়ার বা টিটি সংযোগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তো আমরা জানলাম তিন ফেজ ট্রান্সফরমারের গঠন ও কার্যবিধি। এর মধ্যে যে তিন ফেজ ট্রান্সফরমারের জন্য আমাদের কি কানেকশন দেওয়া হয় স্টার স্টার, ডেল্টা ডেল্টা, স্টার ডেল্টা, ডেল্টা স্টার, এছাড়াও আরো দুটি সংযোগ করা হয়েছে, সেটা কি ওপেন ডেল্টা বা ভিভি সংযোগ, আর করা হয়েছে কি স্কয়ার বা টিটি সংযোগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর থেকে কিন্তু তোমাদের রচনামূলক প্রশ্ন থাকে, তাই তোমরা বাসায় একটু নিজেরা প্র্যাকটিস করবা, একটু পড়াশোনা করবা। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করবা, আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দিতে। তা সেই সাথে সাথে আজকের ক্লাস আমি এখন সমাপ্ত করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, পরিবার পরিজনকে নিয়ে এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ধন্যবাদ সবাই।